এক শোকি বিবাহিত দম্পতি, যাদের মধ্যে একজন হলো সিআইএ এজেন্ট এবং একজন হলো বিজনেসম্যান, যাদের জীবন ভালোই কাটছিল এবং হঠাৎই সিআইএ এজেন্টের স্ত্রীর মৃত্যু হয়ে যায়। শহর এবং প্রতিটা নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে এটা ছিল একটা টেররিস্ট অ্যাটাক। কিন্তু একমাত্র সিআইএ এজেন্ট জানত এর পেছনের আসল রহস্য, কিন্তু তাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। এবং তারপর শুরু হয় ওয়ান ম্যান আর্মির মতো লড়াই। সে একা সেই সব রহস্য খুঁজে বের করে যা পুরো লন্ডন শহরকে চমকে দিয়েছিল। আজকের ভিডিওটি এমন একটি স্পাই থ্রিলার স্টোরি নিয়ে। মুভির নাম দ্য অ্যামেচার। চার্লি একজন সিআইএ অফিসার, যে তার গ্যারেজে তার স্ত্রীর দেওয়া প্লেনটা মেরামত করছিল। কিন্তু তখনই তার স্ত্রী সেখানে আসে এবং তাকে জানায় একটি বিশেষ ব্যবসার মিটিংয়ের জন্য তাকে লন্ডনে যেতে হবে। তার স্ত্রী তাকেও তার সাথে যেতে বলে, কিন্তু চার্লি তাকে না করে দেয়, কারণ তার অনেক রকম কাজ থাকে। এরপর চার্লি প্রতিদিনের মতো তার অফিসে যায়, যেখানে প্রথমে ঢুকতেই তার পুরো বডি স্ক্যান করা হয়। যেমন মাথা, চোখ, নাক, বুক, পকেট, প্রতিটা অংশই আলাদা আলাদাভাবে স্ক্যান করা হয়। এরপর ফাইনালি সে তার রুমে পৌঁছায়, যেখানে সে কাজ করে থাকে। চার্লি একজন সিআইএ ক্রিপ্টোগ্রাফার। তার প্রধান কাজ হলো গোপন বার্তা তৈরি করা, শত্রুর কোড ভাঙা এবং সাইবার সিকিউরিটি রক্ষা করা। সে এমনভাবে গোপন বার্তা তৈরি করে যেটা শুধুমাত্র সেই মানুষটি বুঝতে পারে যাকে পাঠানো হয়। একইভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর তৈরি করা কোড সে বিশ্লেষণ করতে পারে। এখন কাজের শুরুতেই তার কম্পিউটারে ইনকুইলিন নামের এক ব্যক্তির মেসেজ ভেসে ওঠে। এই ব্যক্তি চার্লির সাথে প্রতি বছরই কন্ট্যাক্ট করে এবং তাদের মধ্যে সম্পর্ক অনেক বছর ধরে। কিন্তু এখনও চার্লির কাছে এই ব্যক্তি একজন রহস্যময় ব্যক্তি। এই মানুষটি ফোন কলে তাকে জানায় তার কাছে এমন কিছু ডকুমেন্ট রয়েছে যা সিআইএ এজেন্টের কাছে খুবই মূল্যবান। কিন্তু একইভাবে সে সতর্ক করে সিআইএ এজেন্টদেরকে এই ডকুমেন্ট বিপদেও ফেলতে পারে। চার্লি সব রকম সতর্ক বার্তা শোনার পর সে ডকুমেন্ট ওপেন করে এবং সে গেস করে ফোনে থাকা মানুষটির লোকেশন ইস্তানবুল। কিন্তু মানুষটি কোনো রকম রেসপন্স করে না। চার্লি তার সব রকম বুদ্ধি খাটায় এবং সেই ডকুমেন্টের কোডগুলো বিশ্লেষণ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তার লাইফে হয়তো এই প্রথমবার সে কোড বিশ্লেষণ করতে অক্ষম। সে লাঞ্চ করতে যায় এবং ফিরে এসে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলে। তার স্ত্রী জানায় সে লন্ডনে পৌঁছে গেছে, কিন্তু সে বেশিক্ষণ তার সাথে কথা বলে না, কারণ তার মাথায় সেই রহস্যজনক ডকুমেন্টের কথা চলতে থাকে। সে তার অফিস থেকে কম্পিউটারটা একটি রেস্ট্রিকশন এরিয়াতে নিয়ে যায়, যেখানে এই কোড বিশ্লেষণ করার জন্য আরও অ্যাডভান্স ফেসিলিটি রয়েছে। এবং এখানে সে ফাইনালি এই ডকুমেন্টটা ওপেন করতে পারে এবং সে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। সে জানতে পারে শহরের মাঝে কিছুদিন আগেই একটি টেররিস্ট অ্যাটাক হয়েছিল, যেটা আসলে একটা ড্রোন স্ট্রাইক ছিল এবং এই সম্বন্ধে সিআইএ এজেন্ট আগের থেকে জানত, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি, বরং এটাকে ধামাচাপা দিয়েছে। এই অ্যাটাকে ফরাসির বিশেষ বাহিনী এবং 150 জন মানুষের মৃত্যুর ঘটনার সামনে এসেছিল এবং এই পুরো অপারেশনটা পরিচালনা করেছিলেন চিফ মুর, যে বর্তমানে চার্লির বস হয়। চার্লি রাত হলে তার স্ত্রীকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনে কোনো রেসপন্স সে পায় না। তাই সে একটি ভয়েস মেল রেখে যায় এবং পরের দিন সে অফিসে চলে যায় এবং সে অবাক হয়ে যায় তার বস তার জন্য অপেক্ষা করছে। তার বস চার্লিকে ও ব্রায়ান নামের এক মহিলার কাছে নিয়ে যায়, যে সম্প্রতি এই অফিসের ডাইরেক্টর হয়েছে। এবং এই মহিলা তাকে প্রথমবার জানায় লন্ডনের একটি হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেখানে তার স্ত্রী সারাও ছিল। সারা বর্তমানে মৃত। চার্লি এই কথা শুনে সঙ্গে সঙ্গে সারাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার বস মুর তাকে বাধা দেয় এবং টিভির একটি নিউজ তাকে দেখায়, যেখানে এক ব্যক্তি বিশ্লেষণ করছে যে কিভাবে হোটেলে 4 জন সন্ত্রাসী প্রবেশ করে এবং সাধারণ মানুষদেরকে মারতে শুরু করে দেয়। একইভাবে সেই ভিডিও ফুটেজগুলোও দেখায় যেখানে এই হামলা হয়েছিল। চার্লি এই সব কিছু দেখার পর বাড়িতে ফিরে যায় এবং সেখানে দেখে কয়েকজন সাংবাদিক তার সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছে। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং চার্লির বন্ধু চার্লিকে কোনো রকমে তার বাড়িতে ঢুকতে সাহায্য করে। পরের দিন চার্লি তার বস মুর এবং সুপারভাইজার ক্যালেবের সাথে দেখা করে, কারণ সে সেই ঘটনা নিয়ে বেশ চিন্তিত এবং তার বিশ্বাস হয় না যে লন্ডনের মতো এত সুরক্ষিত জায়গায় টেররিস্ট অ্যাটাক হলো। তারা পালিয়ে গেল, তাদেরকে কেউ ধরতে পারল না, কারণ সেই হোটেলে হাজার হাজার নিরাপত্তা কর্মী এবং ক্যামেরা ছিল। এমনকি ট্রাফিকের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে গেলেও তারা ধরা পড়ে যাওয়ার কথা। এখন এই সব কথা শুনে তার বস তাকে প্রতিশ্রুতি দেয় সে অবশ্যই এই ঘটনা তদন্ত করবে এবং ক্যালেব তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন সকাল হতেই চার্লি এয়ারপোর্টে চলে যায় তার স্ত্রী মৃতদেহ আনার জন্য। সে সাথে একটি সুটকেস পায়, যেখানে একটা উপহার দেখতে পায় যেটা তার স্ত্রী তার জন্য কিনেছিল। আর এই সব কিছু দেখে সে বেশ ইমোশনাল হয়ে যায়। সে আবারও তার অফিসে চলে যায় এবং সেখানে গিয়ে সে লন্ডনের সেই সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করার চেষ্টা করে।
এবং তারপর প্রতিটা ফুটেজ এক এক করে কালেক্ট করে। সে সেই সব কিছু দিয়ে একটি টাইম লাইন তৈরি করে এবং তারপর ফাইনালি সে তার সিনিয়র অফিসারকে দেখায়। তারা লক্ষ্য করে ভিডিও ফুটেজে যেই 4 জন সন্ত্রাসী একটি গাড়ি চুরি করে এবং তারপর হোটেলের ভিতরে প্রবেশ করে। সেখানে তারা সুন্দরভাবে তাদের সমস্ত প্রমাণপত্র এবং ডিএনএ মুছে ফেলে। এখানে তারা লক্ষ্য করে দরজায় ঢোকার আগে ইন্দোনেশিয়া ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের সাথে তাদের ঝামেলা শুরু হয় এবং সেখানে থাকা একজন গার্ড তাদেরকে ধাক্কা দেয় এবং তখনই এই টেররিস্টরা গুলি চালায় এবং একজন গার্ড সেখানে মরে যায় এবং অন্যজন গুরুতর আহত হয়। এরপর হোটেলের নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়, যার ফলে এই টেররিস্টরা হোটেলের পিছনের গেট থেকে বেরিয়ে যায় এবং তারপর কনফারেন্স রুমে যায়, যেখানে বেশ কিছু মানুষকে তারা আবদ্ধ করে এবং এদের মধ্যে সারাও ছিল, যে এখানে মিটিং করছিল এবং তাকে তারা ধরে নেয় কারণ এই মেয়েটি এখানে থাকা ডাইরেক্টরকে পালাতে সাহায্য করেছে। এমনকি চার্লি এই পর্যন্ত তথ্য জোগাড় করেনি, বরং এই 4 জন সন্ত্রাসীর আইডেন্টিটিও খুঁজে পেয়েছে। যেমন একজনের নাম মিশকা, যার বাড়ি মস্কোতে, অন্যজনের নাম লরেন্স, যে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পেশাল ফোর্সের অফিসার, এবং তৃতীয় জন হল হর্স্ট, এবং চতুর্থ জন হল একজন মহিলা, যে আসলে একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা, যার নাম গ্রিচেন। এখন এত সব প্রমাণ দেখার পরও চার্লি যখন লক্ষ্য করে তার বস এবং ক্যালেবের মুখে কোনো রকম প্রতিক্রিয়া নেই, সে বুঝতে পেরে যায় এই ঘটনা এরা অনেক আগের থেকে জানত। তারা দুজন চার্লিকে বলে তারা ইতিমধ্যে এই নিয়ে কাজ শুরু করেছে এবং এরপর তারা তাকে একজন থেরাপিস্টের কাছে পাঠিয়ে দেয়, অর্থাৎ তাদের মতে চার্লির মাথায় সমস্যা আছে। পরের দিন চার্লি তার ব্যাচের মধ্যে একটি চিপ লুকিয়ে ফেলে, আর এমনটা করাতে সে সিকিউরিটির মধ্যে দিয়ে চলে যাবার পরও কোনো স্ক্যানার তাকে শনাক্ত করতে পারে না এবং তারপর সমস্ত রকম ফাইল প্রিন্ট করে এবং তার একটি ডিজিটাল কপি তৈরি করে। সে রাতে সে একটি বারে যায় এবং বাইরে থাকা জুক বক্সের দিকে এক মনে তাকিয়ে থাকে এবং তারপর সে তার বস এবং কেবেলের সাথে আরও একবার দেখা করে এবং এবার সে সমস্ত রকম প্রমাণ সহ তাদের সাথে কথা বলে। তাদের বিরুদ্ধে যত রকম খারাপ কাজ রয়েছে এই সব কিছুই সে বলে দেয়, যেমন সিরিয়ায় হসপিটালে হামলা করা হয়েছিল, ইয়েমেনের একটি মিত্র ঘাঁটিতে হামলা করা হয়েছিল, যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল, আর এই সব কিছুর পিছনে তোমরা দায়ী। সে ওয়ার্নিং দেয়, যদি তোমরা আমায় 5 ঘন্টার মধ্যে কোনো কোড না দাও তাহলে আমি এই প্রমাণগুলো সংবাদ মাধ্যমে দিয়ে দেব। এমনকি সে আরও বলে সে একটি ডেডম্যান সুইচ চালু করেছে। ডেডম্যান সুইচ এমন একটা যন্ত্র যা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ব্যবহার করা হয়, আর এখানে মুভিতে ব্যবহার করা হয়েছে যদি কোনো সিআইএ এজেন্টকে মেরে ফেলা হয় তবে কিছু সময় পরই সেই আসল তথ্য পুলিশ এবং সংবাদ মাধ্যমে অটোমেটিকভাবেই পৌঁছে যাবে। সেটা ইমেলের মাধ্যমে হতে পারে, ডকুমেন্ট বা ছবি অনলাইনে আপলোড করার মাধ্যমেও হতে পারে। এমনকি সে শর্ত রাখে, সে বলে সে চুপ থাকবে, তার পরিবর্তে পুরো সিআইএ ট্রেনিং তাকে দিতে হবে, জাল পাসপোর্ট দিতে হবে, টাকা দিতে হবে, একটি বন্দুক দিতে হবে এবং সারার খুনিদের সম্পর্কে তথ্য দিতে হবে। এই সব কিছুর পর চার্লি অফিস থেকে বেরিয়ে তার গাড়িতে ফিরে আসে, কিন্তু সে সুস্থ থাকতে পারে না, তার বমি হতে শুরু হয়ে যায়, আর এই সব কিছুই স্ট্রেস থেকে হতে শুরু করে। চার্লি বাড়ি গেলে মৌর এবং সুপারভাইজার আলোচনা করে যে এই ডেডম্যান সুইচ সম্পূর্ণ মিথ্যে কথা, সে এমনটা কখনোই করেনি, কিন্তু সুপারভাইজারের মতে যদি করে থাকে তবে বিপদ সত্যি বেড়ে যাবে, তাই তাদের সতর্ক হওয়া খুবই জরুরি। এরপর তারা চার্লির গোপনীয় ফাইলগুলো কিভাবে নকল করেছিল সেগুলো বোঝার চেষ্টা করে। তাদের প্রথমে প্রশ্ন আসে সিকিউরিটি চেকআপ থেকে সে কিভাবে প্রবেশ করলো, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখেও তারা কিছুই বুঝতে পারে না। তারা চার্লির বাড়িতে যায় এবং সেখানে তল্লাশি করার পর জানতে পারে সে ইতিমধ্যে পাশের বারে 2 বার গিয়েছিল। তারা সেই বারে যায় এবং সেখানে থাকা জুক বক্সে একটি সিডি খুঁজে পায়। তারা সেটা প্লে করে এবং সেখান থেকে কিছু শব্দ শুনতে পায়। অন্যদিকে চার্লি সিআইএ ট্রেনিং ফ্যাসিলিটিতে যায়, যেখানে হ্যান্ডারসন নামের এক ব্যক্তি তাকে স্বাগত জানায়। এরপর হ্যান্ডারসন তাকে শুটিং রেঞ্জে নিয়ে যায় প্র্যাকটিস করার জন্য, কিন্তু দুঃখজনকভাবে চার্লি অতটাও ভালো শুটার নয়। সে লক্ষ্যবস্তুকে টার্গেট করার জন্য তাকে অনেক কাছে যেতে হয়, কিন্তু অন্যদিকে বোম তৈরিতে সে খুবই দক্ষ, যেটা দেখে হ্যান্ডারসন ইমপ্রেস হয়ে যায়। এরপর চার্লিকে যেটা করতে হবে তার নতুন আইডেন্টিটি তৈরি করতে হবে। হ্যান্ডারসন তাকে তার নতুন পরিচয় দিয়ে দেয় এবং একইভাবে তার উপর চাপ সৃষ্টি করে, শুধুমাত্র এটা দেখার জন্য যে চাপে পড়ে সে তার নকল পরিচয়গুলো ঠিকঠাক বলতে পারছে কিনা। এবং ফাইনালি সে তাকে একটি নতুন পাসপোর্ট দেয় এবং সেই রাতে হ্যান্ডারসন চার্লির বাড়িতে যায় এবং তাকে বলে তারা তোমার স্ত্রীকে খুন করেনি, কিন্তু চার্লি জোর দিয়ে বলে সে জাস্টিস চায়। এখন এমন কথা শুনে হ্যান্ডারসন একটি বন্দুক বের করে এবং চার্লির হাতে ধরিয়ে দেয় এবং বলে তুমি এই বন্দুক দিয়ে আমার বুকে গুলি করো। চার্লির হাত কাঁপতে থাকে এবং সে বন্দুক নামিয়ে দেয়
অন্যদিকে অফিসে এজেন্টরা সিডিতে থাকা ইনফরমেশনগুলো ঘন্টার পর ঘন্টা ধরে বিশ্লেষণ করে। ফাইনালি তারা এটাই ডিসাইড করে যে চার্লি ডেডম্যান সুইচ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা বলেছিল। কিন্তু এইসবের মধ্যেই তারা এটা বুঝতে পারে না এই সব কিছুর ওপর চার্লি লুকিয়ে নজর রাখছে। এবং এখানে ফাইনালি এটাই রিভিল হয় যে চার্লি তার ব্যাচের নিচে যেই চিপটা লাগিয়েছিল সেটা আসলে একটা বাগ। এমনকি সে একই ধরনের বাগ সেই ফাইলগুলোর মধ্যেও লাগিয়েছিল যেগুলো সে তার বসকে দেখিয়েছিল। এই সব কিছু জানার পর মুর হেন্ডারসনকে ফোন করে এবং চার্লিকে অ্যারেস্ট করতে বলে, কিন্তু সে ইতিমধ্যে সেখান থেকে চলে গেছে। এদিকে মুর প্রথমবার বুঝতে পারে সে ফাইলগুলোতে বাগ লাগানো হয়েছে। সে চার্লির সাথে কথা বলে, এটা সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা। কিন্তু অন্যদিকে চার্লি প্লেনে উঠে পড়ে এবং লন্ডনে পৌঁছে যায়। সেখানে কাস্টমসের সমস্ত রকম সিকিউরিটি চেক আপ কমপ্লিট করার পর সে প্যারিসের দিকে যাত্রা শুরু করে। এদিকে তার ফেক পাসপোর্ট প্রথমবার মুর দেখতে পায়, তাই সে সঙ্গে সঙ্গে হেন্ডারসনকে ডেকে নিয়ে আসে। এরপর প্যারিসে চার্লি একটি হোটেল ভাড়া নেয় এবং সে সেই হোটেলটা ভাড়া নেয় যেখানে গ্রিচেন নামের সেই মেয়েটি প্রতিনিয়ত যাতায়াত করে এবং তার ফোন ট্র্যাক করার জন্য তার একদম কাছে চলে যায় এবং এরপর তাকে ফলো করতে শুরু করে এবং তার বাড়ির সামনে সারাদিন অপেক্ষা করে, শুধুমাত্র এটা দেখার জন্য যে কখন বাড়ি থেকে সে বের হয় এবং কখন বাড়িতে প্রবেশ করে। লক্ষ্য করে বাড়ি থেকে একজন ভাড়াটে বেরিয়ে আসে এবং এই সুযোগে সে ভেতরে যায় এবং তারপর দরজার তালাটা খোলার জন্য সে ইউটিউবে একটি ভিডিও দেখে নেয় এবং তারপর ভিতরে প্রবেশ করে। পুরো অ্যাপার্টমেন্ট তল্লাশি চালায়। গ্রিচেনের টাইম টেবিলটাও সে মন দিয়ে দেখে এবং একটি ছবি তুলে নেয় যেই টাইম টেবিল অনুযায়ী সে সারাটা দিন কাজ করে থাকে। এরপর সে ড্রয়ারে একটি বন্দুক খুঁজে পায় এবং বন্দুকটা সে তার নিজের কাছে রেখে দেয় এবং পরের মুহূর্তেই তার ট্র্যাকার তাকে সতর্ক করে যে গ্রিচেন ফিরে আসছে। সে সঙ্গে সঙ্গে সিঁড়িতে লুকিয়ে পড়ে এবং তার জন্য অপেক্ষা করে। সে যখন সিঁড়ির কাছে পৌঁছায় সে তার বন্দুক তার দিকে ধরে, কিন্তু সেই বন্দুকে গুলি চালাতে পারে না। সে ব্যর্থ হয়ে যায়। সে বেশ হতাশ হয়ে যায়। সে আবারও তার হোটেলে ফিরে আসে এবং এখানে তার মনে হয় তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে, যেটা আসলে তার ভ্রম। এরপর সে গ্রিচেনের টাইম টেবিলটা মন দিয়ে দেখে এবং সে বুঝতে পারে কাল সকালে গ্রিচেন হসপিটালে যাবে। সে জানতে পারে তার একটি অ্যালার্জির রোগ রয়েছে। পরের দিন সকাল হতেই চার্লি একটি ফুলের দোকানে যায় এবং একাধিক ফুল কিনে তারপর সে সেই হোটেলে অপেক্ষা করে যেখানে গ্রিচেন যাতায়াত করে এবং ফাইনালি সে গ্রিচেনকে দেখতে পায় এবং তাকে ফলো করে। সে হসপিটালে পৌঁছায় যেখানে গ্রিচেন তার মেডিকেল টেস্ট কমপ্লিট করবে। এখানে ডাক্তার তার সব রকম পরীক্ষা নেয়, কিন্তু তখনই তাদের কম্পিউটারে কিছু সমস্যা দেখা দেয়। তাই সে এটা ঠিক করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় এবং এই সুযোগে চার্লি ডাক্তারের ড্রেস পরে এবং সেখানে প্রবেশ করে এবং ইচ্ছাকৃতভাবে গ্রিচেনকে সেই মেশিনের মধ্যেই আটকে দেয়। মেয়েটি আতঙ্কিত হয়ে যায় এবং চারপাশে হাত পা ছুটতে শুরু করে, কিন্তু চার্লি এই সব কিছু ইগনোর করে এবং সেই চেম্বারটা পরাগ রেণু দিয়ে ভরে দেয়, কারণ সে ইতিমধ্যে জানতে পেরেছে তার অ্যালার্জির রোগ রয়েছে। তার চিৎকার একজন নার্স শুনতে পায়, কিন্তু চার্লি দরজা বন্ধ করে দেয়। চার্লি তাকে বলে, আমি তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু তোমায় আমাকে বলতে হবে হর্স্টকে আমি কোথায় খুঁজে পাবো, কারণ এই ব্যক্তি তার স্ত্রীকে গুলি করেছে। এখন সমস্যা হলো অ্যালার্জির কারণে গ্রিচেন কোনো কথা বলতে পারে না। তাই চার্লি দরজার লক খুলে দেয় এবং মেয়েটির সঙ্গে সঙ্গে চার্লিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে এদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং এই দুজনই একে অপরের দিকে সমস্ত রকম ফার্নিচার, চেয়ার, টেবিল ছুঁড়ে মারতে শুরু করে। চার্লি এই সুযোগে তার বন্দুকটা বের করে, কিন্তু মেয়েটি দরজা খুলে বাইরে পালিয়ে যায়। যদিও সেও বেশি দূর যেতে পারে না। রাস্তায় একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্টের কারণে তার মৃত্যু হয়ে যায়। চার্লি সঙ্গে সঙ্গে দৌড়ে যায় এবং তার মৃতদেহের পাশে থাকা ফোনটা নিয়ে নেয় এবং তারপর দৌড়াতে থাকে। মাঝ রাস্তায় তার গায়ে থাকা ডাক্তারের পোশাকটাও সে ফেলে দেয়। হোটেলে পৌঁছে তার শরীরে লেগে থাকা রক্তগুলো মুছে ফেলে এবং সবকিছু পরিষ্কার করে গুছিয়ে ফেলে। সেই রাতেই সে একটি বাস স্টেশনে যায় এবং মার্সেলাইতে যাওয়ার জন্য একটি টিকিট কাটে। অন্যদিকে সিআইএ অফিসে গ্রিচেনের মৃত্যু নিয়ে হইচই পড়ে যায় ও ব্রায়ান নামের সেই মহিলাটি মুরকে এই বিষয়ে প্রশ্ন করে এবং মুর শুধু এটুকুই বলে তাদের মধ্যে কেউ এই মেয়েটিকে হত্যা করেছে, এটা তার বিশ্বাস। অন্যদিকে রাতে চার্লি আরও একবার বারে যায় এবং ইচ্ছে মতো ড্রিঙ্ক করে, শুধুমাত্র তার এই অপরাধবোধ ভুলে থাকার জন্য। এবং এমন অবস্থায় সে আরও একবার সারাকে ডান্স করতে দেখে। যদিও এটা ভ্রম, কিন্তু এখানে একটি মহিলা থাকে যাকে দেখতে ঠিক সারার মতোই লাগে এবং ঠিক পরের মুহূর্তেই হেন্ডারসন এখানে চলে আসে এবং সে চার্লিকে ধরতে এসছে। চার্লি বেশ আতঙ্কিত হয়ে যায়। সে কোনো রকমে বার থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে এবং অন্য একটি বারে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু হেন্ডারসন পিছু ছাড়ে না। সে তাকে ফলো করতে করতে সেখানে চলে যায়। চার্লি উপায় না পেয়ে বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু দুঃখজনকভাবে বাথরুমে কোনো জানালা ছিল না, তাই তাকে দরজা খুলে বেরিয়ে আসতে হয়।
চার্লি হেন্ডারসনের সাথে কথা বলে এবং হেন্ডারসন তাকে জানায় সে এখানে গ্রিচেনের ফোন ট্র্যাক করে এসছে এবং একইভাবে কিছুক্ষণ কথা বলার পর চার্লি তার ফোনে একটি টাইমার দেখায় এবং বাথরুমে একটি বোম বিস্ফোরণ হওয়ার আগেই সে এখান থেকে পালিয়ে যায়। চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং হেন্ডারসন আরও একবার চার্লিকে হারিয়ে ফেলে। পরের দিন চার্লি সেই ইনকুইলাইন নামের রহস্যময় মানুষের সাথে যোগাযোগ করে এবং একটি কার্গো বিমান করে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সে সবার প্রথমে ইস্তানবুলে পৌঁছায় এবং সেখানকার একটি রেস্তোরাঁয় প্রবেশ করে এবং ইনকুইলিনকে টেক্সট করে। সে লক্ষ্য করে সেখানে বসে থাকা পুরুষ মানুষদের মধ্যে একজনের ফোনে রিং হয়। সে তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু একজন মহিলা তাকে ব্লক করে দেয় এবং তার ফোন চেক করতে বলে। চার্লি বাধ্য হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসে এবং ঠিক পরের মুহূর্তেই সেই মহিলা তাকে ফলো করে এবং তার পাশে এসে বলে, আমি হলাম ইনকুইলিন। মেয়েটি বলে, আমি তোমার স্ত্রীর সম্বন্ধে ইতিমধ্যে জেনে গেছি। সে চার্লির মাথার টুপিটা এবং তার হাতের ব্যাগটা একটি শপিং ব্যাগের মধ্যে লুকিয়ে রাখতে বলে। মেয়েটি চায় চার্লি যেন এই বাজারে কিছু কেনাকাটি করার ভান করে এবং একটি গ্যারেজে তার সাথে দেখা করে। কিছুক্ষণ পর চার্লি আবারও তার সাথে দেখা করে এবং মেয়েটি তাকে গাড়ি করে তার বাড়িতে নিয়ে যায়। ভ্রমণের সময় ইনকুইলিন জানায় 6 বছর আগে তার স্বামী মরে গেছে এবং তারপরই তিনি হ্যাকার হয়েছে। তার স্বামী ছিল একজন সিআইএ মূল্যবান সম্পদ এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থার জন্য কাজ করত। এমনকি মেয়েটি আরও জানায় সে ছিল আসলে ইনকুইলিন এবং সেই তাকে সবকিছু শিখিয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী তার স্বামী একটি দুর্ঘটনাক্রমে জানালা থেকে পড়ে গিয়েছিলেন। এরপর ফাইনালি এরা দুজন সেই বাড়িটিতে পৌঁছায় যেখানে ইনকুইলিন থাকে। মেয়েটি বলে সেখানে 3 বছর ধরে সে বসবাস করে আসছে এবং এই কাজকর্মের জন্য সে দৌড়াতে দৌড়াতে বর্তমানে ক্লান্ত হয়ে গেছে। এমনকি রাশিয়ানরা যদি কখনো তাকে ধরতে আসে তবে তার কাছে একটি বন্দুক রয়েছে যেটার সাহায্যে সে নিজেকে মুছে ফেলবে। এরপর এরা দুজন ঘরের মধ্যে গিয়ে এই মামলাটার সম্বন্ধে কথা বলতে শুরু করে। হর্স্টি নামের ব্যক্তি মুরের হয়ে সব রকম গুন্ডাদের নিয়োগ করার দায়িত্বে থাকে এবং লরেন্স নামের ছেলেটি একজন অস্ত্র ব্যবসায়ী। আর এই কারণে ইনকুইলিন তার সাথে যোগাযোগ করার জন্য একজন অস্ত্র বিক্রেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেছিল। এবং সবশেষে মিশকা নামের ছেলেটি যে ঘন ঘন ভ্রমণ করে এবং অনলাইনে সবকিছু পোস্ট করে, তার ছবিগুলো ভালোভাবে পরীক্ষা করে এবং তার সাথে একজন মহিলাকে দেখতে পায়। মুখের আকৃতির মাধ্যমে তারা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পায় এবং তারা বুঝতে পারে এই মেয়েটির বাড়ি স্পেনে। অন্যদিকে অফিসে ক্যালেব তার টিমকে অর্ডার দেয় চার্লিকে খুঁজে বের করার জন্য। সন্ত্রাসীদের ওপর নজর রাখতে বলে। ও ব্রায়ান নামের মহিলাটি মুরের সাথে দেখা করে এবং তাকে অনুমতি দিতে বলে যাতে তাকে ছাড়া কেউ ব্ল্যাক অপস ব্যবহার এবং নিয়োগ করতে না পারে। এখন এই মিটিং কমপ্লিট করার পর ও ব্রায়ান নামের মহিলাটি তার গাড়িতে ওঠে এবং তার ড্রাইভার তাকে এন্ডারসনের একটি ছবি দেখায় এবং এটা দেখে মহিলাটি বুঝতে পারে তাকে মূল পাঠিয়েছে। তাই সে তার নিজের একজন এজেন্টকে সেখানে পাঠায় কারণ সেও আলাদাভাবে তদন্ত করতে চায়। অন্যদিকে ইনকুইলিন একটি হোটেলের নিরাপত্তা ক্যামেরা হ্যাক করে এবং মিশকাকে খুঁজে পায়। এরপর চার্লি মাদ্রিদে ভ্রমণ করে এবং সেই একই হোটেলে আশ্রয় নেয়। সে জানতে পারে মিশকা সুইমিং পুলে সাঁতার কাটতে খুব ভালোবাসে। একই সময় হেন্ডারসন এই এলাকায় চলে আসে এবং চার্লির খোঁজ করে। পরের দিন চার্লি এমন একটা যন্ত্র তৈরি করে যার সাহায্যে তারা মিশকাকে খুঁজে পেতে পারবে এবং এই যন্ত্রটা তারা হোটেলের ভিতরে লুকিয়ে রাখার প্ল্যান করে। এই সব কিছুর পর সে মিশকাকে ফলো করতে করতে একটি বারে যায়, কিন্তু তারা এটা জানে না সেখানে হেন্ডারসন আগের থেকেই উপস্থিত ছিল। চার্লি এখানে একজন সন্দেহজনক মানুষকে দেখতে পায় এবং তার মনে পড়ে এই মানুষটিকে সে অনেক আগে দেখেছে, যার অর্থ হলো তাকে অনুসরণ করা হচ্ছে। সে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে ইনকুইলিনকে জানায় এবং মেয়েটি তল্লাশি করে নিশ্চিত করে যে সে একজন সিআইএ এজেন্ট। অন্যদিকে মিশকা যখন সুইমিং পুলে স্নান করতে যায়, চার্লি সেখানে যায় এবং তাকে জিজ্ঞাসা করে হর্সকে তারা কোথায় খুঁজে পাবে। যদি তুমি এর উত্তর না দাও তবে তোমার এই সুইমিং পুল আমি ধ্বংস করে দেব, যেটা কিনা তোমার খুবই প্রিয় একটা জিনিস। প্রথম দিকে মিশকা বিশ্বাস করে না। সে সাঁতার কাটতে শুরু করে এবং তখনই চার্লি একটা বোতাম প্রেস করে এবং সুইমিং পুলের কাজ ফেটে যায়। মিশকা সবকিছু দেখে দ্রুততার সাথে সাঁতার কাটতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সুইমিং পুলটা ছিল একদম বিল্ডিংয়ের ওপরের অংশে, তাই কাজ ভেঙে জল সমেত সে নিচে পড়ে যায় এবং মরে যায়। অন্যদিকে ইনকুইলিন চার্লিকে সতর্ক করে হেন্ডারসন এবং তার লোকেরা কাছাকাছি চলে আসছে, তাই সে তাকে পালাতে বলে। চার্লি কথা মতো পালাতে শুরু করে এবং এন্ডারসন তাকে প্রায় ধরে ফেলবে। ঠিক তখনই অন্য একটা এজেন্ট হেন্ডারসনের ওপর অ্যাটাক করে। চার্লি দূরে দাঁড়িয়ে দেখতে থাকে এদের দুজনের মধ্যে কি ভয়ানক মারপিট শুরু হয়েছে। সেই এজেন্টের মাথা একটি ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে বাধ্য হয়ে এজেন্ট একটি বন্দুক বের করে এবং হেন্ডারসনকে গুলি করে। একইভাবে হেন্ডারসন বন্দুক চুরি করে তার দিকে গুলি করে।
চার্লি এক মুহূর্তের জন্য ভাবে যে সে তাদেরকে হেল্প করবে, কিন্তু ইনকুইলিন তাকে মনে করিয়ে দেয় তাকে পালাতে হবে। অন্যদিকে ব্রায়ান নামের মহিলাটি মুরকে তার অফিসে নিয়ে আসে এবং তাকে চার্লি সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু মুর তাকে উত্তর দেয় সে এই ব্যাপারে কিছুই জানে না। সে ছেড়ে চলে গেছে এবং তারপর সে কোথায় আছে সে সেটা জানে না। ইতিমধ্যে ক্যালেব এবং তার দল একই ফুটেজ দেখে। তারা বুঝতে পারে যে চার্লি যা করছে এতে কেউ তাকে হেল্প করছে, তাই তারা সেই এনক্রিপ্টেড চ্যাটগুলো দেখে এবং অবশেষে ইনকুলিনের বার্তাগুলো খুঁজে পায় এবং তারা অনেক তদন্ত করার পর ইনকুলিন নামের পরিচিত মৃত এজেন্টের ফাইলটি খুঁজে পায় এবং তারা গেস করে এটাও বুঝতে পারে যে তার জায়গা নিশ্চয়ই তার স্ত্রী নিয়েছে। সেই রাতে চার্লি এবং ইনকুলিন কেবল একে অপরকে বিশ্বাস করানোর জন্য রাতে একসাথে ঘুমায়। ঘুম বেশিক্ষণ হয় না, কিছু সময়ের মধ্যেই তাদের ঘুম ভেঙে যায় এবং নিরাপত্তা ক্যামেরায় একদল এজেন্টকে তারা এগিয়ে আসতে দেখে। তারা সঙ্গে সঙ্গে দেওয়ালের মধ্যে লুকানো একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটে যায় এবং যখন তারা বেরিয়ে আসে চার্লি আকাশে একটি ড্রোন দেখতে পায়। তাই এরা দুজন একটি বিল্ডিংয়ে প্রবেশ করে এবং লুকিয়ে লুকিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং এজেন্টরা ঘরে ঢোকার আগেই তারা পাড়া ছেড়ে পালিয়ে যায়। এদিকে কম্পিউটারে ইতিমধ্যে সবকিছু মুছে গেছে, সব ফাইল ডিলিট হয়ে গেছে এবং অবশিষ্ট আর কিছুই নেই। তারা সমুদ্র সৈকত থেকে দৌড়াতে দৌড়াতে দুজনে একটি গাড়িতে ওঠে এবং ড্রোন তাদেরকে দেখতে পায় এবং খুব শীঘ্রই এজেন্টরা তাদের দিকে গুলি চালায়। রাস্তার সাইড দিয়ে একটি নদী চলে গেছে এবং সেখান থেকে বোটে করে এজেন্টরা তাদের দিকে গুলি ফায়ার করে এবং একটার সময় এজেন্টের চেষ্টায় সফল হয়। তারা গাড়িটাকে নষ্ট করে ফেলে এবং তাদের বাধ্য করে থামতে। এই ঘটনায় ইনকুলিন মারাত্মকভাবে আহত হয়ে যায়। চার্লির কাছে আর কোনো রাস্তা থাকে না। সে ইনকুলিনকে ড্রাইভারের সিট থেকে সরায় এবং সে নিজে ড্রাইভ করতে শুরু করে এবং ফাইনালি সে একটি গ্যারেজে পৌঁছায়, যেখানে সে গাড়িটা রেখে ইনকুলিনকে শেষ বিদায় জানায় এবং পরের দিন সকালে সে লরেন্সের সাথে যোগাযোগ করে এবং একটি সাক্ষাতের ব্যবস্থা করার জন্য নিজেকে একজন অস্ত্র ব্যবসায়ী তৈরি করে ফেলে এবং এরপর চার্লি বেশ কিছু মোবাইল ফোন কেনার পর রোমানিয়ায় ভ্রমণ করে। সে বার্লিংয়ের একটি ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং থেকে একটি ভিডিও রেকর্ড করে এবং সিকিউরিটি সিস্টেম হ্যাক করে, যার ফলে সিআইএ এজেন্ট মনে করে সে বার্লিনে রয়েছে। তাই তারা সেখানে তাদের লোক পাঠায় এবং অবশেষে যখন লরেন্স পৌঁছায় তখন সে একটি চেয়ারে একটি ফোন দেখতে পায় যেটা কন্টিনিউ রিং হচ্ছিল। সেখানে চার্লি ছিল এবং চার্লি তাকে একটি বাক্সের ভেতর দেখতে বলে। একগুচ্ছ বোম দেখতে পায় এবং যদি সে এক পাও নড়ে তবে সেটা বিস্ফোরণ ঘটবে। যখন বোমগুলো সরায় ভিতরে একটি ছবি দেখতে পায়, ঠিক তখনই চার্লি পিছন থেকে আসে এবং হর্স্টের অবস্থান ঠিকানা জিজ্ঞাসা করে এবং কথা দেয় যদি সে তাকে লোকেশন বলে তবে এই বোম সে ডিফিউজ করে দেবে। লরেন্স তাকে বোঝায় হর্স্ট রাশিয়ার নেভিতে কাজ করে এবং তাকে সাধারণত সমুদ্র বন্দরে খুঁজে পাওয়া যাবে। চার্লি তাকে বলে তাহলে আমি তার সাথে কিভাবে যোগাযোগ করব। তখন লরেন্স তাকে বোঝায় সে শুধুমাত্র সিক্রেট কোডের সাহায্যে তার সাথে যোগাযোগ করত, আর এই বলে সে তার ফোনটা চার্লির দিকে ছুঁড়ে মারে, যার মধ্যে সমস্ত রকম নাম্বার রয়েছে। চার্লি ফোনটা নেয় এবং এখান থেকে চলে যায় এবং একইভাবে সেই বোম সে ব্লাস্ট করে দেয়, যার ফলে লরেন্স মরে যায়। এদিকে সিআইএ অফিসে রোমানিয়ায় লরেন্সের মৃত্যুর খবর পায় এবং তারা বুঝতে পারে যে তারা যেই ফুটেজ দেখছে সেটা সম্পূর্ণ মিথ্যে। এরপর চার্লি আরও একবার একটি হোটেলে যায় এবং সেখানে তার স্ত্রীকে কল্পনা করে। সে এতদিন হয়ে গেছে তার স্ত্রীকে মোটেও ভুলতে পারেনি। সকাল হতেই সে বন্দরে যায় এবং সেখানে সন্দেহজনক গাড়ি দেখতে পায়। সে সিক্রেট কোড হর্স্টের লোকেদের কাছে পাঠায় এবং সন্দেহজনক গাড়ির পাশে থাকা একজন লোককে ফোন চেক করতে দেখে। তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। সে সেই লোকটিকে অনুসরণ করে এবং যাওয়ার আগেই নৌকার সামনে একটি ছবি তুলে নেয়। এরপর বেশ কিছু ইকুইপমেন্ট কেনার পর সে হোটেলে ফিরে যায় এবং যেই বোটের ছবি সে তুলেছিল তার রেজিস্ট্রেশন নম্বর এবং সমস্ত ডিটেলস খুঁজে বের করে এবং একইভাবে হর্স সমুদ্রের কোন পথ দিয়ে এগিয়ে যাবে সেই সব নিয়েও গভীর রিসার্চ করে। পরের দিন সকাল হতেই সে বোটের কাছে আসে এবং তখনই পিছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করে, যার ফলে তার স্ত্রীর দেওয়া একটি ছোট্ট গিফট তার পকেট থেকে মাটিতে পড়ে যায়। এই গুন্ডাগুলো তাকে সেই বোটে নিয়ে যায়, যেখানে ফাইনালি সে হর্সকে দেখতে পায়। আসলে হর্স চার্লির লুকিয়ে রাখা বোমটা অনেক আগেই খুঁজে পেয়েছিল। হর্স লক্ষ্য করে যে চার্লি তাদের টিমের প্রত্যেককে মেরে ফেলেছে। হর্স তার হাতে একটি বন্দুক তুলে দেয় এবং তাকে ঠিক একই ঘটনা ঘটাতে বলে, কিন্তু চার্লি পারে না, তার হাত কাঁপতে থাকে এবং তখনই সেই বোট বিপরীত দিকে ঘুরতে শুরু করে এবং বোটে থাকা প্রত্যেকটা ক্রু মেম্বার আতঙ্কিত হয়ে যায়। এখানে চার্লি প্রকাশ করে যে সে একজন সিআইএ এজেন্ট, তাই সে এই বোট নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। যেহেতু তার উপর দায়িত্ব রয়েছে এটাকে সুরক্ষিত রাখা, তাই সে এমন কাজ করেছে। সে বলে এটি হ্যাক করে ফিনল্যান্ডে পাঠানো তার পক্ষে খুবই সহজ ছিল। এখন ইতিমধ্যে এই বোট নৌবাহিনী দ্বারা ঘিরে ফেলা হয়,
যারা সঙ্গে সঙ্গে হর্স এবং তার লোকেদেরকে গ্রেফতার করে। কিছুক্ষণ পর ওব্রায়ান একটি প্রেস কনফারেন্স করে এবং সেখানে সে ঘোষণা করে সিআইএ এজেন্ট যেই অবৈধ কার্যকলাপ করেছে, যে সমস্ত নোংরা কাজ করেছে, তার জন্য সেই এজেন্টদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর হেন্ডারসন চার্লির কাছে আসে, যিনি তাকে বলেন যে তিনি যা করেছেন তার জন্য তিনি গর্বিত এবং প্রথমবার এদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়। এরপর ফাইনালি সে সারার সেই কবরস্থানে আসে। চার্লি বাড়ি ফিরে যায় এবং অবশেষে বিমানে চড়ে সে ঘুরতে বেরিয়ে পড়ে। আর এখানেই এই ভিডিওর গল্পটা শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।